বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান শেষ পর্যন্ত দিল্লিতে ব্রিক্স সম্মেলনে আসবেন নাকি শেখ হাসিনাকে কেন্দ্র করে ভারতের সঙ্গে সংঘাতের জেরে এত বড় আন্তর্জাতিক মঞ্চকে এড়িয়ে যাবেন? এই প্রশ্নটি এখন শুধু তারেক রহমানের ভারত সফরের প্রশ্ন নয়, প্রশ্নটি হলো বাংলাদেশের পররাষ্ট্রনীতি কি দেশের দীর্ঘমেয়াদী স্বার্থ অনুযায়ী পরিচালিত হবে, নাকি তাৎক্ষণিক রাজনৈতিক জেদ, ভারত বিরোধী আবেগ, শেখ হাসিনার দেশে ফেরা ও আওয়ামী লীগকে ক্ষমতার জোরে রাজনীতির মঞ্চের বাইরে রাখার ফ্যাসিস্ট সুলভ প্রচেষ্টা চালিয়ে যাবেন। কারণ আগামী 12 ও 13 সেপ্টেম্বর দিল্লিতে যে ব্রিক্স সম্মেলন বসতে চলেছে সেটি আর 5টি আন্তর্জাতিক বৈঠকের মতো নয়। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আসছেন, রুশ প্রেসিডেন্টের আন্তর্জাতিক বিষয়ক সহযোগী ইউরি উশাকভ তার সফর নিশ্চিত করেছেন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সফর এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা না হলেও রয়টার্সের খবর অনুযায়ী তার আসার সম্ভাবনা প্রবল। চীনা কর্মকর্তারা দিল্লিতে নিরাপত্তা, হোটেল এবং প্রোটোকলের প্রস্তুতি চূড়ান্ত করছেন। প্রায় 400 সদস্যের একটি বিরাট প্রতিনিধি দল নিয়ে শি জিনপিং দিল্লিতে আসতে পারেন, খবর আছে। 400 সদস্যের প্রতিনিধি দল, এই সামিটকে তার মানে চীন কতটা গুরুত্ব দিচ্ছে বুঝতে পারছেন? ইরান, দক্ষিণ আফ্রিকা, মিশর, ইন্দোনেশিয়া এবং ব্রিক্সের অন্যান্য গুরুত্বপূর্ণ দেশের শীর্ষ নেতারাও উপস্থিত থাকবেন। অর্থাৎ কয়েকদিনের জন্য দিল্লি হয়ে উঠবে পরিবর্তনশীল বিশ্ব রাজনীতির অন্যতম প্রধান কেন্দ্র। আর ঠিক এই সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি দিল্লিতে না আসেন তাহলে ভারতকে শাস্তি দেয়া হবে না, শাস্তি পাবে বাংলাদেশ। ওই নিজের নাক কেটে অপরের যাত্রাভঙ্গ করার মতো ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ। কেন বলছি একটু বিস্তারিতভাবে দেখা যাক। প্রথমে একটি বিষয় পরিষ্কার করা প্রয়োজন, বাংলাদেশ ব্রিক্সের পূর্ণ সদস্য নয়। তারেক রহমানকে সদস্য রাষ্ট্রের নেতা হিসেবেও আমন্ত্রণ জানানো হয়নি। তাকে আমন্ত্রণ জানানো হয়েছে বিমস্টেকের বর্তমান চেয়ারম্যান হিসেবে ব্রিক্স আউটরিচ সেশনে অংশ নেয়ার জন্য। অর্থাৎ এটি নিছক তারেক রহমানের দ্বিপাক্ষিক ভারত সফর নয়, এটি একটি বহুপাক্ষিক আন্তর্জাতিক সম্মেলন। এখানে যোগ দেওয়া মানে নরেন্দ্র মোদীর সামনে আত্মসমর্পণ করা নয়, বরং বাংলাদেশের অর্থনৈতিক, কৌশলগত এবং আঞ্চলিক স্বার্থকে বিশ্বের গুরুত্বপূর্ণ নেতাদের সামনে তুলে ধরা। আপনাদের হয়তো মনে আছে এর আগে একবার G20 মিটিংয়ে কানাডার সাথে তখন ভারতের খুব সম্পর্ক খারাপ চলছিল, প্রধানমন্ত্রী ট্রুডোর সঙ্গে মোদির সম্পর্ক খুব খারাপ চলছিল। এই সময়ও কিন্তু কানাডার প্রধানমন্ত্রী ভারতে এসেছিলেন সামিটে অংশ নিতে। সুতরাং এর পরেও যদি তারেক রহমান না আসেন তাহলে আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠবে, শেখ হাসিনাকে কেন্দ্র করে ভারতের সঙ্গে বিরোধের কারণে বাংলাদেশ কেন একটি গুরুত্বপূর্ণ বহুপাক্ষিক মঞ্চ পরিত্যাগ করল? আর শেখ হাসিনার প্রত্যর্পণের ইস্যু যে শাক দিয়ে মাছ ঢাকা, সেটা বিশ্ব আজ বুঝেছে। কারণ শেখ হাসিনা নিজেই দেশে ফিরবেন বলেছেন, বিচারের মুখোমুখি হবেন, তাহলে প্রত্যর্পণের দাবি কেউ একদিক দিয়ে অর্থহীন হয় না? আরও বড় প্রশ্ন উঠবে, বাংলাদেশ কি তার বিদেশ নীতি এবং বহুপাক্ষিক কূটনীতিকেও একটি ব্যক্তিকে কেন্দ্র করে পরিচালনা করছে? এখানে শি জিনপিংয়ের সম্ভাব্য সফর তারেক রহমানের ওপর চাপ আরও বাড়িয়ে দেবে। বাংলাদেশ সরকার একদিকে চীনের সঙ্গে সম্পর্ক দ্রুত বাড়াতে চাইছে, চীনা যুদ্ধ বিমান কেনার আলোচনা চলছে, আক্রমণকারী হেলিকপ্টার এবং অন্যান্য সামরিক সরঞ্জাম নিয়েও কথাবার্তা হচ্ছে। বাংলাদেশের সামরিক অবকাঠামোয় চীনের দীর্ঘদিনের প্রভাব, অথচ সেই চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ভারতের সঙ্গে তীব্র বিরোধ থাকা সত্ত্বেও দিল্লি আসতে প্রস্তুত। শুধু আসাই নয়, প্রায় 400 জনের দল নিয়ে এসে ভারত চীন সম্পর্কে নতুন অধ্যায় রচনার চেষ্টা করছেন। অজিত ডোভাল ইতিমধ্যে বেজিংয়ে গিয়ে
চীনের বিদেশমন্ত্রী ওয়াং ইর সঙ্গে সীমান্ত প্রশ্নে 8 দফা সমঝোতায় পৌঁছেছেন। বুঝলেন, 8 দফা সমঝোতা। সম্পূর্ণ সীমান্ত নির্ধারিত হয়ে যায়নি, কিন্তু তুলনামূলকভাবে কম বিতর্কিত অংশগুলোতে ধাপে ধাপে বাউন্ডারি ডিলিমিটেশন এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত করেছে দুই দেশ। নতুন সামরিক হটলাইন তৈরি হবে, সীমান্তে কোনো ঘটনা ঘটলে দ্রুত নিয়ন্ত্রণের ব্যবস্থা করা হবে। অর্থাৎ ভারত ও চীন তাদের গভীর বিরোধ ভুলে যায়নি, কিন্তু তারা এটা বুঝেছে বিরোধকে অনন্তকাল ধরে সংঘর্ষে পরিণত করে রাখলে দুই দেশেরই ক্ষতি। আর এখানেই বাংলাদেশের সঙ্গে একটি তুলনা অনিবার্য হয়ে ওঠে। চীন ভারতের সামরিক প্রতিদ্বন্দ্বী, দুই দেশের মধ্যে যুদ্ধ হয়েছে, গালওয়ানে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে, আকসাই চীন এবং অরুণাচল প্রদেশ নিয়ে গভীর বিরোধ রয়েছে। তারপরেও শি জিনপিং দিল্লিতে আসতে পারেন। অন্যদিকে বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারতের ওপরে রাগ করে দিল্লির ব্রিক্স সম্মেলন এড়িয়ে যান, তাহলে বার্তাটি কি দাঁড়াবে? বার্তাটি এটাই দাঁড়াবে, বেইজিং ভারতের সঙ্গে মতবিরোধ নিয়ন্ত্রণ করতে জানে, কিন্তু ঢাকা জানে না। ঢাকা আনপড় বালক খেলল। পুতিনের উপস্থিতিও বাংলাদেশের জন্য সমান গুরুত্বপূর্ণ। রাশিয়া বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রধান সহযোগী। জ্বালানি, বিদ্যুৎ, প্রযুক্তি এবং প্রতিরক্ষা সব ক্ষেত্রেই মস্কোর সঙ্গে ঢাকার সম্পর্ক গুরুত্বপূর্ণ। ব্রিক্স সম্মেলনে যোগ দিলে তারেক রহমান একই মঞ্চে পুতিন, শি জিনপিং, নরেন্দ্র মোদী এবং গ্লোবাল সাউথের বহু রাষ্ট্রনেতার সঙ্গে যোগাযোগের সুযোগ পাবেন। সব বৈঠক আনুষ্ঠানিক না হলেও সম্মেলনের করিডোর ডিপ্লোমেসি অনেক সময় আনুষ্ঠানিক বৈঠকের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। একটি করমর্দন, 10 মিনিটের আলাপ, হাই হ্যালো অথবা কর্মকর্তাদের মধ্যে পরবর্তী বৈঠকের নির্দেশ, এগুলোই ভবিষ্যতে বড় অর্থনৈতিক বা কূটনৈতিক দরজা খুলে দেয়। বাংলাদেশ এখন যে আর্থিক ও সংকটের মধ্যে রয়েছে, শিল্প সংকট, জ্বালানি সংকট, বিদ্যুৎ সংকট, সেখানে এই সুযোগ প্রত্যাখ্যান করা বিলাসিতা শুধু নয়, এটা চরম আত্মঘাতী সিদ্ধান্ত। গ্যাসের অভাবে কারখানার উৎপাদন কমছে, বিদ্যুৎ সংকট গভীর, ডিজেল প্রয়োজন, সার উৎপাদন ব্যাহত হচ্ছে, পোশাক শিল্পের রপ্তানি ও কর্মসংস্থান নিয়ে উদ্বেগ বাড়ছে, ছাঁটাই হচ্ছে কর্মীরা, গঙ্গা জল বন্টন চুক্তির মেয়াদ শেষ হয়ে আসছে, ভারতের সঙ্গে স্থল বাণিজ্য, বিদ্যুৎ আমদানি, চিকিৎসা ভিসা এবং যোগাযোগ সব ক্ষেত্রেই সমস্যা দিন দিন বাড়ছে। এই পরিস্থিতিতে তারেক রহমান যদি দিল্লি না যান, তাহলে তিনি ভারতকে শিক্ষা দেবেন না, বরং বাংলাদেশের জন্য আলোচনার একটা বড় দরজা নিজের হাতে বন্ধ করবেন। এই কারণেই আমার ধারণা শেষ পর্যন্ত তারেক রহমান ব্রিক্স আউটরিচ সেশনে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে দিল্লি যেতে পারেন। ঢাকা মুখ রক্ষার জন্য তখন বলবে তিনি ভারত সফরে যাচ্ছেন না, বিমস্টেক চেয়ারম্যান হিসেবে একটি বহুপাক্ষিক সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন। বলা হবে শেখ হাসিনার প্রত্যর্পণ সংক্রান্ত দাবি প্রত্যাহার করছে না বাংলাদেশ, ভারতের সঙ্গে মতবিরোধ বহাল রেখেই বাংলাদেশের জাতীয় স্বার্থ তুলে ধরতে তিনি দিল্লি যাচ্ছেন। এই ব্যাখ্যা তারেক রহমানকে ঘরোয়া রাজনৈতিক চাপ সামলানোর সুযোগ দেবে। এখানে ওয়াশিংটনের অস্বস্তির সম্ভাবনা অবশ্য উড়িয়ে দেওয়া যায় না। ব্রিক্স ক্রমশ পশ্চিম নিয়ন্ত্রিত আর্থিক ব্যবস্থার বিকল্প কাঠামো তৈরির কথা ভাবছে। স্থানীয় মুদ্রায় বাণিজ্য, ডলারের ওপর নির্ভরতা কমানো, ব্রিক্স ব্যাংক এবং গ্লোবাল সাউথের পৃথক রাজনৈতিক কণ্ঠ, এসব বিষয়ে আমেরিকার উদ্বেগ আছে। একই সম্মেলনে পুতিন, শি জিনপিং, ইরানের নেতৃত্ব এবং নরেন্দ্র মোদীর উপস্থিতি শক্তিশালী একটি প্রতীক তৈরি করবে। পশ্চিমের নিষেধাজ্ঞা এবং চাপের মধ্যেও রাশিয়া ও ইরান যে আন্তর্জাতিকভাবে আদৌ বিচ্ছিন্ন নয়, সেই ছবিটাও সামনে আসবে। একটা কথা উঠতে পারে, আমেরিকা প্রকাশ্যে নিষেধ না করেও ঢাকাকে সতর্ক করতে পারে ব্রিক্সের কোনো পশ্চিম বিরোধী ঘোষণার সঙ্গে
বাংলাদেশ যেন নিজেকে যুক্ত না করে। কিন্তু এখানেও তারেক রহমানের জন্য একটি সহজ পথ রয়েছে। বাংলাদেশ ব্রিক্সের সদস্য নয়, তিনি শুধু আউটরিচ সেশনের অতিথি। তাই সম্মেলনে উপস্থিত হওয়া মানেই ব্রিক্সের সব সিদ্ধান্ত সমর্থন নয়। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, তারেক রহমান দিল্লি এলেই কি বাংলাদেশের লাভ হবে? আমার উত্তর, শুধু দিল্লি এলেই লাভ হবে না, কারণ নরেন্দ্র মোদীর সঙ্গে একটি উষ্ণ, দীর্ঘ এবং কার্যকর দ্বিপাক্ষিক বৈঠকের সম্ভাবনা, সেটা তার দরকার প্রচণ্ড, কিন্তু সেই সম্ভাবনা এখন খুবই কম। দিল্লির রাজনৈতিক ও কূটনৈতিক মহলে তারেক রহমানের আচরণ নিয়ে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে, অপমান বোধের জন্ম হয়েছে। প্রধানমন্ত্রী হওয়ার পর নরেন্দ্র মোদী তাকে ভারত সফরে আমন্ত্রণ জানিয়েছিলেন। ব্রিক্স আউটরিচে অংশ নেওয়ার জন্য দ্বিতীয় আমন্ত্রণ পাঠানো হয়। আগস্টে তার সম্ভাব্য সফর নিয়ে একাধিক খবর প্রকাশিত হয়। রাষ্ট্রপতি ভবনের একটি বিজ্ঞপ্তিতে সফরের ইঙ্গিত এসেও পরে তা প্রত্যাহিত হয়। তারপর ঢাকা জানালো শেখ হাসিনার প্রত্যর্পণ এবং অন্য কয়েকটি প্রশ্নে অনুকূল পরিবেশ তৈরি না হলে সফর হবে না। বাংলাদেশের পক্ষ থেকে এমন কথাও বলা হয়েছে যে ভারত সফরের জন্য কোনো তাড়াহুড়ো নেই দিল্লির কাছে। এর অর্থ ভারতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ গ্রহণ করার আগে বাংলাদেশ ভারতকে পূর্ব শর্ত মানতে বাধ্য করতে চাইছে। ভারত এই ধরনের কূটনীতি মেনে নেয় না। তাই তারেক রহমান ব্রিক্স সম্মেলনে এলেও ভারত কিন্তু তাকে রাষ্ট্রীয় সফরের মর্যাদা দেবে না, এটা নিশ্চিত। বিমানবন্দরে বড়সড় অভ্যর্থনা তাকে দেওয়া হবে না, বা রেড কার্পেট অভ্যর্থনা দেওয়া হবে না, এটাও নিশ্চিত। গার্ড অফ অনার বা দীর্ঘ প্রতিনিধি দল স্তরের বৈঠকের সম্ভাবনা নেই। তাছাড়া মোদির সময়সূচিও অত্যন্ত ব্যস্ত থাকবে। পুতিন এবং শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক ভারতের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার পাবে। ব্রিক্স সদস্য দেশগুলোর রাষ্ট্রপ্রধানদের সঙ্গে আলোচনাও অন্তত তারেক রহমানের সঙ্গে আলোচনার থেকেও জরুরি। তারেক রহমানের ভাগ্যে তাহলে সর্বোচ্চ কী জুটতে পারে? সম্ভবত 10 থেকে 15 মিনিটের একটি ঠান্ডা শীতল পুল অ্যাসাইড মিটিং, কোন রকমের একটা মিটিং, অথবা সম্মেলনের ফাঁকে সৌজন্য সাক্ষাৎ। করমর্দন হবে, ছবি উঠবে, দুই নেতার সম্পর্ক স্বাভাবিক করার কথা বলবেন, কিন্তু কাজের কাজ কিচ্ছু হবে না। গঙ্গা জল বন্টন, সীমান্ত, বিদ্যুৎ, জ্বালানি কিংবা চীনা যুদ্ধ বিমান কোনো প্রশ্নেই সমাধান হওয়ার সম্ভাবনা নেই। বরং মোদি বা ভারতীয় পক্ষ তারেক রহমানকে উল্টে কয়েকটি কঠোর বার্তা দিতে পারে। যেমন, প্রথমত, বাংলাদেশের মাটি ভারত বিরোধী শক্তি বা পাকিস্তানি গোয়েন্দা কার্যকলাপের জন্য ব্যবহার করতে দেয়া যাবে না। দ্বিতীয়ত, সংখ্যালঘুদের নিরাপত্তা এবং সীমান্তে অনুপ্রবেশের প্রশ্নে ভারত আপোষ করবে না। তৃতীয়ত, চীনা সামরিক সরঞ্জাম কেনা বাংলাদেশের সার্বভৌম সিদ্ধান্ত হলেও তা ভারতের নিরাপত্তার বিরুদ্ধে ব্যবহৃত হওয়ার সম্ভাবনা দিল্লি গভীরভাবে পর্যবেক্ষণ করবে। চতুর্থত, মক্কা জোটে যোগদান বিষয়ে ভারত আপত্তি জানাবে। অর্থাৎ তারেক রহমান দিল্লিতে এসে উপহার বা ছাড় নিয়ে দেশে ফিরবেন এমন সম্ভাবনা কম। কেন, নেই বললেই চলে। বরং তাকে ভারতের অভিযোগ, ভারতের শর্ত, ভারতের নিরাপত্তা উদ্বেগ এইসব শুনে ফিরতে হবে। তাহলে তার আসার লাভ কোথায়? লাভ একটাই, সম্পর্কের দরজা পুরোপুরি বন্ধ হবে না। কূটনীতিতে সব সফরের ফল চুক্তি দিয়ে মাপা যায় না, কখনো কখনো ক্ষতি ঠেকানো লাভ। যোগাযোগ বজায় রাখা, ভুল বোঝাবুঝি কমানো এবং পরবর্তী আলোচনার পথ তৈরি করাও এক ধরনের সাফল্য। তারেক রহমান না এলে দিল্লিতে তার জন্য দরজাটা আরও সংকীর্ণ হয়ে যাবে। ভারত মনে করবে বর্তমান বাংলাদেশ সরকার পারস্পরিক সম্পর্কের চেয়ে অভ্যন্তরীণ ভারত বিরোধী রাজনীতিকে বেশি গুরুত্ব দিচ্ছে। আর তারেক রহমান এলে অন্তত বলতে পারবেন মতবিরোধ সত্ত্বেও বাংলাদেশ আলোচনার পথ থেকে পালায়নি। লাভ এটুকুই। এখনকার মতো এখানেই রাখছি। কেমন লাগলো আমাদের প্রতিবেদন কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের আমার সঙ্গে থাকুন।
এখানেই রাখছি, ধন্যবাদ।